মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথম সরকারি বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেলে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। 6 দিনের সফরে তিনি মালয়েশিয়ার পর চীন সফর করবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে 15 থেকে 17টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। আলোচনায় তিস্তা প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন ও বিনিয়োগ বিষয়ে গুরুত্ব পাবে। এছাড়া মালয়েশিয়ায় শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হবে। সফর শেষে আগামী শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দর্শক, এই মুহূর্তে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মালয়েশিয়া যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে আরও কি তথ্য আছে আমাদের জানাবেন। ইন্না, আপনাকে ধন্যবাদ। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রথম সফর, সেই তারেক রহমানের প্রথম সফরের বিস্তারিত জানানোর জন্য আমাকে মাই টিভির সকালের সংবাদে যুক্ত করার জন্য আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে প্রথমেই জানিয়ে রাখি, তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো যে সফরটি দিচ্ছেন সেটি হচ্ছে মালয়েশিয়াতে। আপনি একটি বিষয় জানেন যে মালয়েশিয়ার যে শ্রমবাজার সেটি কিন্তু বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশের যেসব প্রবাসী রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্যতম একটি শ্রমবাজার। এই মালয়েশিয়া থেকে কিন্তু শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে অসংখ্য বিপুল পরিমাণে রেভিনিউ তারা বাংলাদেশে প্রেরণ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে সন্ধ্যার পর মালয়েশিয়াতে গমন করার কথা রয়েছে। এরপর বাংলাদেশে আসার পর সে মালয়েশিয়াতে কুয়ালালামপুর বিমানবন্দরে নামার পর সেখানে তাকে দলীয় নেতাকর্মীরা অভ্যর্থনা জানাবেন। এরপর তিনি রাষ্ট্রীয় যেসব নিয়মকানুন আছে, মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী রয়েছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রী পরিষদের সদস্যরা রয়েছেন, অর্থাৎ রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে এবং তাকে এখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করানো হবে। মালয়েশিয়াতে প্রধানমন্ত্রীর যে সফরটি রয়েছে সেই সফরটিতে মূলত আপনার বিশেষ করে যে শ্রমবাজার রয়েছে সেই শ্রমবাজারটি চালুর বিষয়ে হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক হবে এবং এখানে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে, যেখানে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হবে এবং এই দুদেশের সম্পর্ক যাতে আরও জোরদার করা যায় সে বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। এবং বৈঠকের পর তিনি কিন্তু প্রবাসী যে বাংলাদেশিরা রয়েছে সেই প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মত বিনিময় করবেন। তাদের যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যার কথা তিনি শুনবেন, শুনে এই বিষয়টি নিয়ে যাতে একটি সুরাহা করা যায় সে বিষয়ে হয়তো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবেন, যাতে করে বাংলাদেশের যেসব শ্রমিকরা এখানে কাজ করে কিংবা যারা ব্যবসায়ী রয়েছে তারা যারা এখানে ব্যবসা করে তাদের যাতে এখানে কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়টি নিয়েই তারা হয়তো কথা বলবেন এবং যেসব সমঝোতা স্মারক স্বাক্ষর হবে দুদেশের অবশ্যই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় মাথায় রেখে কাজ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যেটি বলেছেন যে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বিশ্বের যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে তিনি বাংলাদেশের যে স্বার্থ রয়েছে সেই বিষয়টিকে তিনি প্রাধান্য দেবেন। আমরা এই মুহূর্তে কেএল এর সামনে রয়েছি, সেই কেএল এর সামনে থেকে আমরা কথা বলবো আমাদের একজন বাংলাদেশি যিনি এখানে প্রবাসী হিসেবে পরিচিত, শুধু তাই নয় তিনি এখানে ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত। আমরা একটু জানতে চাইব যে প্রধানমন্ত্রী তারেক রহমান 12ই ফেব্রুয়ারি নির্বাচিত হওয়ার পর তিনি প্রথম মালয়েশিয়াতে সফর করেছেন। আপনারা আসলে কি প্রত্যাশা করছেন যে প্রধানমন্ত্রী এখানে এসে কি ধরনের উদ্যোগ নিতে পারে বা আপনাদের প্রত্যাশাটা কি সে বিষয়ে যদি একটু কথা বলেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যাশা ব্যাপক। আজকের এই দিনটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক দিন, ঐতিহাসিক ক্ষণ। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তার ক্ষমতাসীন হওয়ার প্রথম সফর মালয়েশিয়া দিয়ে শুরু। সেজন্য আমরা যারা মালয়েশিয়াতে বসবাসরত প্রত্যেক বাংলা ভাষাভাষী বাঙালিদের জন্য নিঃসন্দেহে একটা আনন্দের দিন এবং একটা সুফল এবং সফল হবে এবং প্রবাসীদের জন্য
একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসবে। যেমন এখানে ব্যবসার পাশাপাশি এখানে শ্রমবাজারটা বিশ্বে এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার এটা। যেহেতু বাংলাদেশ রেভিডেন্সের উপর ডিপেন্ড করে, সেজন্য আমরা আশা করব মালয়েশিয়ার শ্রমবাজারকে আরও কিভাবে ব্যাপক বিস্তৃতি করা যায় এবং সেটাকে আরও কিভাবে আধুনিকায়ন করে যারা অবৈধ আছে তাদেরকে বৈধকরণ সহ, যারা আসতে চাচ্ছে নতুনভাবে তাদেরকে কিভাবে সহজ প্রক্রিয়ায় কম খরচে পাঠানো যায় এবং শ্রমবাজারকে উন্নত করতে পারে, সেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছে। আর আমরা যারা এখানে ব্যবসা করছি আমাদেরও যেন ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে সরকারকে আমরা বিনীত আহ্বান জানাবো। ধন্যবাদ আপনাকে। ইন্না, আপনি শুনছিলেন যে আমাদের বাংলাদেশের একজন প্রবাসী, তিনি এখানে ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, একজন উদ্যোক্তা বলা যায়। তিনি মালয়েশিয়ার শ্রমবাজারের পাশাপাশি তিনি এখানে কর্মসংস্থান তৈরির চেষ্টা করছেন এবং ব্যবসায়ের মাধ্যমে যাতে এখানে বাংলাদেশ থেকে আরও শ্রমিক আনা যায় সেই চেষ্টাটা তিনি করছেন। আমরা চাচ্ছি যে অর্থাৎ এখানে যারা প্রবাসীরা রয়েছে তাদের দাবি যে তাদের দীর্ঘদিনের যে সমস্যা, অর্থাৎ মালয়েশিয়ার যে শ্রমবাজারের শ্রমিকরা যারা বাংলাদেশ থেকে এসে এখানে কাজ করে তাদের যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো সমাধানের বিষয়ে তারা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং এখানে আমি আসার পর অনেক প্রবাসী বাংলাদেশি আমাকে বলেছেন যে তারা এখানে বসবাস করতে গিয়ে তাদের যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য যেন প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হয়, যাতে করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সেটি জানানো হয় এবং এটি যাতে একটি সুষ্ঠু সমাধান করা হয়। আমরা এখানে কথা বলবো, একজন প্রবাসী রয়েছেন যিনি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য তিনি এখানে কাজ করে যাচ্ছেন, দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন। আমরা জানতে চাইবো আপনার কাছে যে এই যে আজকে যে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন, সেক্ষেত্রে আপনাদের তারেক রহমানের কাছে আপনাদের প্রত্যাশাটা কি, কিংবা আপনাদের কোনো দাবি আছে কি না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের বাংলাদেশ সরকার তারেক রহমানকে। মালয়েশিয়ান সরকার ইনভাইট করছে, আমরা অনেক গর্বিত মালয়েশিয়ান প্রবাসীরা। এখন আমাদের প্রত্যাশা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে যেভাবে আমাদের বাংলাদেশের শ্রমবাজার অতি সহজ করা হয়, অল্প খরচে নেপাল অন্যান্য দেশ থেকে লোক আসে, বাংলাদেশ থেকে অনেক অর্থ ব্যয় হয়, এটা যেন অনেকটা কমায় আনে, আমাদের শ্রমবাজারটা সহজ করে দেয়, তাহলে আমাদের বাংলাদেশের জন্য অনেক সুবিধা হবে। আর দ্বিতীয় কথা হলো, মালয়েশিয়াতে অনেক অবৈধ লোক আছে, যদি এটা বৈধকরণ করা হয় তাহলে আরো অনেক ভালো হয়। এটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা। আর অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী আসতেছে মালয়েশিয়াতে, এটার জন্য আমরা অনেকেই গর্বিত। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের এই যে শ্রমবাজার, সকলের একটাই দাবি, সেটি হলো যে এই যে শ্রমিকরা এখানে থাকতে গিয়ে বৈধ এবং অবৈধভাবে যারা থাকতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের সেই সমস্যাগুলো যেন সমাধান করা হয়, এটাই হচ্ছে তাদের দাবি। এবং বাংলাদেশের সঙ্গে যে মালয়েশিয়ার যে সুসম্পর্ক দীর্ঘদিনের, সেই সুসম্পর্ক যাতে আরও দৃঢ় হয়, সুদৃঢ় হয় এবং দুদেশের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক যাতে জোরদার হয়, সেই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আলোচনার মাধ্যমে সেটির একটি সুষ্ঠু সমাধান হবে, এমনটি দাবি করছেন মালয়েশিয়ায় বসবাসরত যারা প্রবাসী রয়েছেন, যাদের ঘাম জড়ানো পরিশ্রমের টাকায় বাংলাদেশের অর্থনীতি সচল হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও যেটি বলেছেন যে অর্থাৎ 20 কোটি মানুষের 40 কোটি যে হাত, সে হাতকে কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশে যেমন কর্মসংস্থানের উদ্যোগ নিতে হবে, তেমনি বিদেশেও যে কর্মসংস্থান রয়েছে সেটিকে যাতে আরও সম্প্রসারিত করা যায় সে বিষয়ে তিনি উদ্যোগ নেবেন। আমরা প্রত্যাশা করছি যে তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারের যেসব সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দুদেশের আলাপ আলোচনার মাধ্যমে এবং দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের দিক খেয়াল রেখে সেই সমস্যাগুলো সমাধান হবে। তারেক রহমান আসবেন আজ সন্ধ্যার পর, অর্থাৎ মালয়েশিয়ান সময় 15টায় তিনি কুয়ালালামপুর বিমানবন্দরে নামার কথা রয়েছে। আমরা আবার পরবর্তীতে আরো বেশ কিছু তথ্য জানাবো, যেগুলো মাই টিভির দর্শকরা কুয়ালালামপুর থেকে জানতে পারবেন যে তারেক রহমান আসার পর তার কি কি কর্মসূচি থাকবে এবং তিনি কখন আসবেন, কখন এসে পৌঁছাবেন, কিংবা তিনি পৌঁছানোর পর তাকে কিভাবে এখানে রিসিভ করা হলো, সেই বিষয়গুলো আমরা আবার পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের এই ছিল আমার কাছে তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী।
সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ খাবার পানির সংকট যেন দীর্ঘ 2 দশকেরও বেশি সময়ের এক নীরব দুর্ভোগ। নদী ভাঙন, লবণাক্ততার বিস্তার এবং বিস্তীর্ণ মৎস্য ঘেরের কারণে ভূগর্ভস্থ পানীয় হয়ে উঠেছে ব্যবহার অনুপযোগী। ফলে পানির জন্য প্রতিদিনই সংগ্রাম করতে হচ্ছে উপকূলের হাজারো পরিবারকে। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটে ভুগছে সাতক্ষীরার উপকূলীয় উপজেলার শ্যামনগর ও আশাশুনির হাজারো পরিবার। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী ভাঙন আর লবণাক্ততার বিস্তারে দিন দিন কঠিন হয়ে পড়ছে উপকূলের মানুষের জীবন। পানির জন্য প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে পরিবারগুলোকে। আমরা যে পানিটা খাচ্ছি এটা হলো পুকুর থেকে আসছে, এটাও নোনা পানি। এই বয়সে পানি হুই নিজে চায় না, তো আমাদের খাওয়া হয় না। স্থানীয়দের অভিযোগ, একদিকে নদী ভাঙনের কারণে লোকালয়ে ঢুকছে লবণাক্ত পানি, অন্যদিকে বিস্তীর্ণ এলাকায় মাছের ঘের সম্প্রসারণে বাড়ছে ভূগর্ভস্থ পানির লবণাক্ততা। এই লবণ পানি খালি তো পাতলা পায়খানা হয়, আর পেটে ওষুধ খাচ্ছে, আর খাই পাচ্ছি না, আর আমরা বুই বুই আর পাচ্ছি না, আমার জীবন শেষ হয়ে গেল। এখন ঘের বেড়িয়ে লবণ পানি ঢুকিয়ে মিষ্টি পানির পুকুরগুলো তাও লবণ হয়ে গেছে, আমাদেরকে পানির কষ্ট দেখা যাচ্ছে বেশ। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার রেইন ওয়াটার প্রকল্প থাকলেও প্রকৃত ভুক্তভোগীরা অনেক ক্ষেত্রেই সেই সুবিধা থেকে বঞ্চিত। সংকট এতটাই প্রকট যে অনেক পরিবার বাধ্য হয়ে টাকা দিয়ে পানি কিনছে। 1 তলা বাড়ি 2 তলা বাড়ি এগুলো কিন্তু ওই 3000 লিটারের ড্রাম পায়, কিন্তু প্রকৃত যারা নোনা পানি খেয়ে বেঁচে আছে এই উপকূলীয় অঞ্চলে তারা কিন্তু পায় না। পানি দেয়, আমাদের কিনে খেতে হয়। সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের পানিটা যেভাবে হয় সেভাবে ব্যবস্থাটা করার জন্য। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় অঞ্চলের বিশুদ্ধ পানির সংকট নিরসনে প্রায় 99 কোটি টাকার নতুন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। প্রকল্প অনুমোদন পেলে উপকূলবাসীর দীর্ঘদিনের পানির সংকট কিছুটা হলেও কমবে। নতুন প্রকল্প খুব জরুরি ভিত্তিতে দরকার, কারণ রেইন ওয়াটার বৃষ্টির পানির এলাকায় সবচেয়ে লো কস্ট সমাধান এবং এটার কোনো বিকল্প নাই। তো এই প্রকল্পটি বর্ধন অথবা নতুন একটি প্রকল্প এলাকায় এই রেইন ওয়াটারের উপরে জরুরি ভিত্তিতে প্রয়োজন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নদী ভাঙন যেন ভোলার মানুষের নিত্যসঙ্গী। মেঘনা ও তেঁতুলিয়ার অব্যাহত ভাঙনে প্রতিনিয়তই বিলীন হচ্ছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট। নদীর পানির তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে বেড়িবাঁধগুলো, ভেসে যাচ্ছে ফসলি জমি। ভোলা প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন হাফিজা খানম জুথি। ভোলার শিবপুর, ধনিয়া, মেদোয়া সহ কয়েকটি এলাকার নদী তীর জুড়ে এখন শুধুই আতঙ্ক। প্রতিদিনই নদীগর্ভে হারিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। ভোলার মেঘনা, তেঁতুলিয়ার ভয়াল গ্রাসে ভেঙে যাচ্ছে শহর রক্ষা বাঁধ। বসতবাড়ি সহ দোকানপাট হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে নদী তীরবর্তী মানুষ। বেরি ভাঙ্গা গেলে পানি ঢুকিয়া ভোলা শহর ডুবে যাইব। স্কুল মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, এগুলি ভাঙ্গা যাইতেছে। আমরা এখানে ব্যবসা বাণিজ্য করি, এগুলি ভাঙ্গা যাইতেছে। এই এলাকায় যত ফসলি জমিন আছে সব এই নদীর ভিতরে বিলীন হয়ে গেছে। নদী ভাঙ্গার পরে আমরা বেরির ডালায় থাকি, আবার যে ভাঙে নদীর কবলে পড়ছি, আবারও এবার বাংলা আবার কই যাবো। বিভিন্ন সময় সমাধান চেয়েও কোনো প্রতিকার মেলেনি। সরকার বদল হয়, বদলায় না এই এলাকার মানুষের ভাগ্যের চাকা। পুরান বাড়ি ভিডিও আমাকে ভাঙ্গা যাচ্ছে, আমরা মানে কোনো কুল কিনার নাই, যেন আমরা থাকার কোনো আমার ব্যবস্থা নাই। আমরা এই পর্যন্ত কোনো প্রতিকার পাইনি। 2 ভাঙা আমাদেরকে দিছে, বললো আইতে আছে করে 12 বছর ধরে আমার ভাঙতে আছে, এখনো বললো আইতেছে না। 16-17 বছর পর্যন্ত এই নদীটা ভাঙতে এমন বেড়ি ফুটতে আসছে, এখন এই নদীটা কেউ বান্ধব না, আর কেউ পদক্ষেপ নেয় না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে 685 কোটি টাকার বরাদ্দ দেয়া আছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে স্থায়ী সমাধান আসবে, বন্ধ হবে নদী ভাঙন। তেঁতুলিয়া নদী পারে 15 কিলোমিটার ঝুঁকিপূর্ণ অংশের জন্য একটি সমীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এই সমীক্ষা কার্যক্রমটি সম্পন্ন হওয়ার পর এটার আলোকে আমরা প্রকল্প প্রণয়ন করে সেখানেও তেঁতুলিয়া নদী পারে ব্লকের কাজ স্থায়ীভাবে বাস্তবায়ন করব। স্রোতের সাথে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে উঠেছে উপকূলের মানুষ। নদী বাদ দিয়ে আবারও শহর রক্ষা করার দাবি ভোলার মানুষের। হাফিজা খানম জুথি, মাই টিভি। কুমারখালী পৌরসভার পানি নিষ্কাশনের জন্য নির্মাণাধীন ড্রেন এখন যেন ভোগান্তির আরেক নাম।
ড্রেন নির্মাণের জন্য খুঁড়ে রাখা গর্তের দূষিত পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, সেই সাথে জন্ম নিচ্ছে মশা মাছি। এসব গর্ত শুধু জনদুর্ভোগেই বাড়াচ্ছে না, সেই সাথে তৈরি করছে আতঙ্ক। সম্প্রতি এমনই একটি গর্তের পানিতে পড়ে প্রাণ হারিয়েছে 6 বছর বয়সী শিশু ইফাতো। কুমারখালী থেকে প্রতিনিধি লিপু খন্দকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে IUGIP প্রকল্পের আওতায় ড্রেন নির্মাণ কাজ শুরু হয় 2 বছর আগে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজের ধীরগতির কারণে বেড়েছে জনভোগান্তি। পুরো এলাকার বিভিন্ন স্থানে খনন করে ফেলে রাখা গর্তে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে একদিকে যেমন বৃদ্ধি পাচ্ছে মশা মাছির উপদ্রব, বাড়ছে আতঙ্ক, অন্যদিকে চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। যেভাবে রাস্তা করেছে তাতে বসত বাড়ি ধ্বংস হয়েছে, রাস্তাও ধ্বংস হয়ে গেছে। আমাদের ভোগান্তি, বাড়ি ঘর দূরে পানি উঠে গেছে 1-200 ঘরে। নোংরা পানি জমলে আমরা বাসায় থাকতে পারি না, দুর্গন্ধ, মশা। শুধু সাধারণ মানুষই নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও। দীর্ঘদিন ধরে দোকানের সামনে গর্ত করে রাখায় ক্রেতাদের চলাচল ব্যাহত হচ্ছে, ফলে কমে গেছে বেচা কেনা, বাড়ছে আর্থিক ক্ষতি। অর্ধেক খুঁড়ে দোকান, অর্ধেক দোকান মধ্যে খালি একজন লোকজন বেতন পথ আছে। আর ব্যবসায়ী যে লোকজন বেতনভুক্ত সব মাস বেতন দেওয়া লাগে, কিন্তু সব বেতনভুক্ত কর্মচারী বসে বেতন দিচ্ছে। আমরা চাচ্ছি দ্রুত এই ড্রেনের কাজটা যাতে হয়ে যায়। চলতি বছরের 11ই মে কুমারখালী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের ড্রেন নির্মাণের জন্য খুঁড়ে রাখা একটি গর্তের পানিতে পড়ে প্রাণ হারান 6 বছর বয়সী শিশু ইফাত। নিহতের পরিবারের অভিযোগ, নির্মাণ কাজে দায়িত্বপ্রাপ্তদের চরম অবহেলার কারণেই তাদের সন্তানকে হারিয়েছেন। ঠিকাদারদের অবহেলার কারণেই এটা হয়েছে, তা না হলে ওরা যেটা করবে না সেটা এত আগে কেন খনন করে রাখছে। এই গর্ত করে রাখার কারণেই হচ্ছে এই সমস্যাটা হয়েছে। জায়গায় জায়গায় গর্ত করে জায়গায় জায়গায় রাস্তা ভেঙে রেখে গেছে, কিন্তু এখন তা আর একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হলে দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের এখানে দক্ষ জনবলের অভাব, আমাদের ইঞ্জিনিয়ারের সংকট আছে, আমাদের এখানে একজন পুরনির্বাহী কর্মকর্তা নেই। ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখেছি নতুন ইঞ্জিনিয়ার এবং পুরনির্বাহী কর্মকর্তার জন্য। লিপু খন্দকার, মাই টিভি। মাত্র 5টি ওষুধ উৎপাদনের অনুমতি নিয়ে 22টিরও বেশি ওষুধ তৈরি ও বাজারজাত করার অভিযোগে কুমিল্লা বেসিক শিল্পনগরীর একটি কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে অনুমোদনহীন ওষুধ, কাঁচামাল ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI কুমিল্লার তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খানের নেতৃত্বে অভিযান শুরু হয়। গভীর রাত পর্যন্ত চলা এই অভিযানে কারখানাটিতে অনুমোদনবিহীন 22 ধরনের ওষুধ উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া পাশে কারখানাটির গুদামে মজুত করা বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটির পরিচালক জুবাইর ইসলাম সীমিত সংখ্যক ওষুধ উৎপাদনের অনুমোদন নিয়ে দীর্ঘদিন ধরে শিশুদের ওষুধ সহ বিভিন্ন ধরনের অনুমোদনহীন ওষুধ তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় ডিলারদের মাধ্যমে বাজারজাত করে আসছিলেন। অভিযান শেষে কারখানার মালিক জুবাইর ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে রাতেই তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। আজ রোববার তাকে আদালতে পাঠানো হবে। আমরা রোডে অবস্থিত একটি গোডাউনে অভিযান চালাই। তো সেখানে গিয়ে আমরা বিপুল পরিমাণে কার্টন, তারপর অনুমোদিতভাবে ইন্ডিয়া থেকে আসা কিছু ক্রিম এগুলো দেখতে পাই। তারপর তার তথ্যের ভিত্তিতে আমরা ওনাদের যে মেইন কারখানা বিসিকের ভিতরে এখানে আমরা আসি এবং এখানে এসে আমরা দেখতে পাই তাদের যে সকল ওষুধগুলো তারা বাজারজাত করছেন এবং উৎপাদন করছেন কোনোটারই অনুমোদন নেই। বিভিন্ন ধরনের বাচ্চাদের সিরাপ, পাউডার, তারপর অন্যান্য যেসব ক্যাপসুল এগুলো তারা প্রস্তুত করছে। চট্টগ্রামের চন্দনাইশে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশ উপজেলা পৌরসভা, দোহাজারী পৌরসভা ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে বদুরপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ পারভেজ উদ্দিন চৌধুরী। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ। এ সময় বক্তারা শহীদ জিয়ার রাজনৈতিক জীবন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং দেশের উন্নয়নে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আমাদের মাননীয়
ইনশাআল্লাহ অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের দোরগোড়ায় যেন আমরা সুফল পৌঁছে দিতে পারি। ঠিক আছে। দিনাজপুরের পার্বতীপুরে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাকরি মেলা হয়েছে। পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শনিবার দিনব্যাপী প্রতিষ্ঠা চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার ভূমি মাহমুদ হোসেন রাজু, মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবিব সহ শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও চাকরিদাতা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গাজীপুরে শুরু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার শহীদ বরকত স্টেডিয়ামে এ জাতীয় সঙ্গীত, সাদা পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন এম মঞ্জুরুল করিম রনি, উদ্বোধন করেন শওকত হোসেন সরকার, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া, বক্তব্য দেন জিএমপি কমিশনার ইসরাফিল আলম। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ বিকেএসপি 20 গোলে শাইক স্পোর্টসকে হারায়। 16টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট চলছে। ফাইনাল 10 জুলাই। পুরো আয়োজন ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলাতে দীর্ঘ 30 বছর অধ্যক্ষ হিসেবে একটি মাদ্রাসায় দায়িত্ব পালন শেষে মাওলানা রফিকুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মমিনুল হক, সভাপতিত্ব করেন মাওলানা AHM কাউসার আলম এবং সঞ্চালনা করেন মাওলানা মুফতি ফজলুল কাদের বাগদাদি। এ সময় মনিরা খাতুন, আয়েত আলী ভুইয়া সহ অন্যান্যরা অতিথিরা বক্তব্য দেন। বক্তারা শিক্ষা ক্ষেত্রে মাওলানা রফিকুল ইসলামের দীর্ঘ অবদান ও নেতৃত্বের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সমাজে কেউ খাবে আর কেউ না খেয়ে থাকবে এমন বৈষম্যমূলক সমাজ জামায়াতে ইসলামী দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জামায়াত। রাজধানী উত্তরা সহ বেশ কয়েকটি এলাকায় পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কর্মীদের মাঝে গ্রীষ্মকালীন ফল উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, নৈতিক মূল্যবোধ সম্পূর্ণ প্রজন্ম গড়ে উঠলে সমাজ থেকে চাঁদাবাজি, ইফটিজিং সহ বিভিন্ন সামাজিক অপরাধ দূর করা সম্ভব। মক্তব থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের শিক্ষা, নবীর চরিত্র, সাহাবায়ে কেরামের চরিত্রের ভিত্তিতে একটা সমাজ, একটা সভ্যতা আমাদের নির্মাণ করতে হবে। তাইলে দেখবেন চাঁদাবাজি দূর হয়ে যাবে, টেন্ডারবাজি দূর হয়ে যাবে, ইফটিজিং দূর হয়ে যাবে, কিশোর গ্যাং বন্ধ হয়ে যাবে। একটা শান্তি এবং নিরাপদ ঠিকানা এই দুনিয়ায়ও আমরা গড়ে তুলতে পারবো যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই।